অদিতির আর তর সইছে না। বলতে গেলে স্বামীকে নিয়ে এই প্রথম কিছুদিনের জন্য বাপের বাড়ি যাওয়ার সুযোগ হয়েছে তার। বিয়ের পর দিরাগমন থেকে ফিরে এসেই সুবর্ণকে অফিসের কাজে বিদেশে চলে যেতে হয়েছিল। নিজের এমএ পরীক্ষা আর গানের ক্যারিয়ারের জন্য স্বামীর সাথে যেতে পারেনি সে। শ্বশুর শাশুড়ির চোখের মণি তাদের একমাত্র বৌমা। প্রায় 1 বছর পর 1 মাসের জন্য সুবর্ণ বাড়িতে এসেছে। তার মধ্যে উপরি পাওনা জামাই ষষ্ঠীর পর্ব। সুপুরুষ সুন্দর স্বামীকে বাপের বাড়ির অনেকের সাথে পরিচয় করানোর সুযোগ হয়নি অদিতির। তাই যাওয়ার জন্য একেবারে ছটফট করছে। কি গো, হলো? বলে অদিতি। এই আরেকটু ডার্লিং, তোমার যে একেবারে। তুমি কি বুঝবে মেয়েদের বাপের বাড়ি যাওয়া? তাছাড়া একের পর এক ফোন আসছে বেনুমাসি রমা পিসিরা তোমাকে দেখবার জন্য। একেবারে। কেন, আমার শিং গজিয়েছে বুঝি? রাগানোর জন্য বলে সুবর্ণ। নিজের সৌন্দর্যের খুব অহংকার না? আমিও কিন্তু কম যাই না। ও, আমি সুন্দর বুঝি? তাহলে তো। এসে আদর করে জড়িয়ে ধরে সুবর্ণ। ছাড়ো, অত ন্যাকামি করতে হবে না। তাড়াতাড়ি চলো ওদিকে যে। অদিতিদের বাড়িতে প্রথম অভ্যর্থনা মন ভরিয়ে দেয় সুবর্ণর। ভাবে গ্রামের মানুষরা কত সহজ সরল হয়। সুবর্ণর মামাবাড়ির সূত্রে এই বিয়ে হয়েছিল। শ্বশুরের ঘরে ঢুকে একটু তাক লেগে যায় সুবর্ণর। দিরাগমনে এসে এ ঘরে ঢোকা হয়নি তার। দেওয়ালে ঢাল তরোয়াল রাখা, বন্দুক পুরনো আমলের, বেশ একটা আভিজাত্য। শ্বশুর লোকটিও খুব রাশভারী। বিয়ের পর শ্বশুরকে হিটলার বলে খেপিয়েছে অদিতিকে। অদিতি বলেছে, পাল্লায় পড়ো না, বুঝবে। এসো বাবা জীবন, তোমার অপেক্ষায় করছিলাম। মা বাবা ভালো আছেন তো? আগে সবাই ভালো আছেন। আপনি কেমন আছেন বাবা? আছি একরকম। ওই শিকার টিকার করা বন্ধ হওয়ার পর থেকে মন মেজাজ কিছু ভালো লাগে না। আচ্ছা, তুমি একটু বিশ্রাম নাও বাবা, তারপর তো আবার নানা পর্ব আছে। ওহে রঘু, একবার শুনে যা তো। সুবর্ণ প্রণাম করে ঘর ছাড়বার সময় এবাড়ির চাকর রঘু ঢুকতে থাকে। সুবর্ণকে দেখে বলে, প্রণাম দাদা বাবু। সুবর্ণ প্রতি নমস্কার জানায়। কিন্তু এই রঘুর চেহারা, চোখ মুখ কেমন যেন স্বাভাবিক না। সুবর্ণ ঘর থেকে বেরোনোর সময় তার শ্বশুর বলে, রঘু, দরজাটা একটু ভেজিয়ে দে, তোর সাথে কথা আছে। দরজাটা দিতেই সুবর্ণ শুনতে পায়, যা বলেছিলাম সব করেছিস? আজ বাবা জীবন বুঝবে কোথায় এসে পড়েছে। আমার মেয়েটাকে অনেক কাঁদিয়েছে, আজ সুদে আসলে তুলব। বলেন চন্দ্রকান্ত বাবু। হ্যাঁ বাবু, প্রথমে গলাটা কেটে গুঁড়ো গুঁড়ো করব, তারপর চটকাবো তো বটেই, আর যদি একটু থেঁতলে দিই তাহলে তো। দাদা বাবু বিশ্রাম নিয়ে আসুক একবারে ঘরে, আপনার কোনো কিছু চিন্তা করতে হবে না বাবু।
দরজার ওপার থেকে কথাগুলো শুনে আঁতকে ওঠে সুবর্ণ। প্রায় হাঁপাতে হাঁপাতে অদিতিকে খুঁজতে থাকে, কিন্তু শালিরা জোর করে ধরে নিয়ে বসার ঘরে চলে যায়। অনেক অনুরোধ করে সে অদিতির নিজস্ব ঘরে ঢুকে দরজা দেয়। জামাইবাবু দরজা খুলুন, দরজা খুলুন জামাইবাবু, দরজা খুলুন। সবাই ডাকাডাকি করলেও অনেকক্ষণ দরজা খোলে না সুবর্ণ। শেষে অদিতির ডাকে দরজা খুলতেই অদিতি বলে, কি হলো? শরীর খারাপ লাগছে তোমার? কখন থেকে বাবা অপেক্ষা করছে, তুমি না গেলে যে। উম, তুমি যাবে না? ধুর বোকা, ঘরে তোমাকে একাই যেতে হবে, এটাই নিয়ম। কি জানি কি মতলব আটছে সব। মনে মনে বলে সুবর্ণ। তারপর জোরে চিৎকার করে বলে, না, আমি যাব না, আমি বাড়ি যাব। সুবর্ণর এই আচরণে হকচকিয়ে যায় সবাই। শাশুড়ি মা বলেন, কেন বাবা, আমরা কোনো অন্যায় করেছি? সুবর্ণ কোনো কথার উত্তর না দিয়ে অদিতির হাত টেনে নিয়ে ঘরের দরজা দিয়ে দেয়। তারপর অদিতিকে সব খুলে বললে অদিতি হাসিতে ফেটে পড়ে। তুমি হাসছো অদিতি? তার মানে তুমিও? অত্যন্ত করুণ সুরে বলে সুবর্ণ। আরে বুদ্ধু, তুমি যা শুনেছ ওটা তোমাকে আম পোড়া শরবত দেবার কথা বলছিল। ওটা রঘুদা স্পেশাল বানানোর পদ্ধতি। আর বাবা যেটা আমার কথা বলছিল সেটা হলো এতদিন তোমাকে কাছে না পাবার কথা। বাবার আদরের মেয়ে বলে কথা। বাইরে এসে অদিতি সবাইকে ঘটনাটা বলতেই বাড়িতে হাসির রোল পড়ে যায়। সুবর্ণ লজ্জায় আরও রাঙা হয়ে ওঠে। এমন আরও মজাদার গল্প শুনতে চোখ রাখুন সবরীর কথামালায়। গল্পে থাকুন, ভালো থাকুন।